হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড ফিউচার। এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যারা কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন তারা কেমন আছেন এবং তারা কি ধরনের সমস্যায় ভুগতে পারেন আফটারম্যাথ অফ কোভিড-19। এই বিষয়টি আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আতিকুজ্জামান। তিনি আমাদের সাথে আছেন ফ্লোরিডা থেকে। আমরা নিউজ আপডেট জানবো। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে জনাব নজরুল ইসলাম, ডিজিটাল ট্রাভেলস। উনি কথা বলবেন যে বিষয়, সেটি হচ্ছে যে ফ্লাইট কিভাবে চালু হচ্ছে, কিভাবে আপনারা বাংলাদেশ ভ্রমণ করবেন, এই বিষয়গুলো নিয়ে। আমরা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, যিনি আমাদের সকলের প্রিয়, অনেকদিন থেকে এই কমিউনিটিতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যাটর্নি in our community. Not one of the oldest, he is the oldest. The oldest, okay. আমি ওই সেন্সে দি ওল্ডেস্ট বলতে চাই না। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে ইয়াংগেস্ট। আমি বয়সের দিক দিয়ে ওল্ডেস্ট বলিনি, প্রফেশনাল দিক দিয়ে ওল্ডেস্ট। রাইট। আমি শুভেচ্ছা জানাচ্ছি কোভিড-19 আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, টাইম টেলিভিশনের একজন মুখপাত্র জনাব সৈয়দ ইলিয়াস খসরু আক্রান্ত হয়েছিলেন। আমরা তার কাছ থেকে আজকে জানবো কি ধরনের সমস্যায় তিনি ভুগছেন আফটারম্যাথ হিসেবে এই রোগের পরে। সৈয়দ ইলিয়াস খসরু, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি জনাব বিএম আতিকুজ্জামান। ডক্টর আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাজ অলওয়েজ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন অনুষ্ঠানটি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন, আমরা আশা করি অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো শেয়ার করলে সবাই উপকৃত হবে। আমি প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে। আপনি জানেন যে সামার ফুল সুইং এ সামার চলছে এবং সবাই সামার নিয়ে ব্যস্ত। আপনার দিন কেমন যাচ্ছে? আমার দিক খুব দিন ভালো হয়ে গেছে, তবে আতিকুজ্জামান ভাইয়ের হাসিটা আমার কাছে খুব কারণ ফ্লোরিডার মানুষ থেকে এই ধরনের হাসি সত্যি খুবই হি ইজ এ গ্রেট পারসন, গ্রেট পারসন। বাসায় আছেন বলে এত দিতে পারছেন, কিন্তু বাইরে হলে বোধহয় আর হাসতে পারবেন না ওইভাবে। হসপিটালে গেলেও হাসি আসে না। আমরা একটু সাউন্ডটা টেস্ট করি। খসরু ভাই, আপনার সাউন্ড কি প্রবলেম কি? জি না, ঠিক হয়েছে, এখন ঠিক আছে, ঠিক আছে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমার সালাম নিবেন, আপনারা প্যানেলে যারা আছে, সেলিম ভাই, আমার বড় ভাই নজরুল ভাই আছেন, আরো যারা আছেন, আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আপনি স্টে করেন আমাদের সাথে। আমরা প্রথমে নিউজ আপডেটটা শুনি। আজকের দিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব কেমন আছে এটা আগে নাজমুল ভাইয়ের মুখ থেকে শুনে নেই। জনাব নাজমুল হাসান, আমরা শুরু করতে চাই নিউজ আপডেট দিয়ে। আমি আতিক ভাইয়ের স্টেটের কথা দিয়ে বলতেছি। ফ্লোরিডার অবস্থা খুব ভালো না এবং মোটামুটি সেই বেশ বেশ বেগতিক অবস্থায় ফ্লোরিডা এখন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত স্টেট গুলো দ্রুত ওপেন করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে, তারাই কিন্তু এখন বেশ বিপাকে আছে। এবং তারা অনেকটা হয় না যে আমরা কোনো কিছু ভুল করলে দাঁতে দাঁত দিচ্ছি, জিহ্বায় কামড় দেই, তাদের অবস্থা তাই হয়েছে এখন। তারা দ্রুত ওপেন করতে গিয়ে আজকে এই সমস্যাটা তারা পড়েছে। এবং এই ব্যাপারে একটু পরে আসছি, আমার মনে হয় আর্থিক আলোচনা করতে হবে। কিন্তু প্রথমে যে খবরটা দিয়ে রাখি সেটি হচ্ছে নিউ ইয়র্কবাসীর জন্য খুবই আশাব্যঞ্জক একটি খবর এবং খুবই খুবই আমি বলবো ভেরি স্যাটিসফাইং নিউজ। আমি ঠিক পুরোপুরি বাংলা বলতে পারছি না, বলছি যে ভেরি স্যাটিসফাইং নিউজ। সেটি হচ্ছে যে আজকে গভর্নর যে টুইটটি করেছেন তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে গতকাল ৬৩,৪১৫ জনকে টেস্ট করা হয়েছে এবং এর ভিতরে পজিটিভ এসেছে, আবার বলছি পজিটিভ এসেছে অনলি 533। ইট ইজ বিলো 1%, 1%-এর নিচে। এবং জুলাই 4th উইকেন্ডের জুলাই 4th এর দিনে যে টেস্টটি, সেই টেস্টের রেজাল্টটি আমি বললাম এবং ইট ইজ ভেরি ভেরি ইন্সপায়ারিং এবং খুবই আশাবাদী। যদিও নিউ ইয়র্কের গভর্নর বারবার বলার চেষ্টা করছেন, আজকেও তিনি একাধিকবার টুইট করেছেন যে আমরা খুব ভালো অবস্থানে আছি, বাট আবারও বলছি বাট সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সবাইকে যতখানি সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে আরেকটি স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেছে, সেটা হচ্ছে ওয়াশিং ইউর হ্যান্ড, সেটি আমাদের করতে হবে। আমরা যদি ওয়াশ হ্যান্ড নাও করতে পারি, যে সুযোগ নাও থাকে, তাহলে সবাই যেন একটি ছোট স্যানিটাইজারের বোতল ক্যারি করবেন, যাতে
আমরা স্যানিটাইজ করতে পারি কিছুক্ষণ পর পরে, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। মাস্ক ব্যবহার করাটি হচ্ছে নাম্বার 1, সোশ্যাল ডিস্টেন্সিং এবং এই হাত দিয়ে সাবান দিয়ে হাত ধোয়া এবং এবং তার স্যানিটাইজার ব্যবহার করা, এই 3টি খুবই গুরুত্বপূর্ণ। গভর্নর বলেছেন, আজ মেয়র ছুটি নিয়েছেন, মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেনি, তার কোনো পাবলিক ইভেন্টও আজকে ছিল না। কিন্তু আজকে নিউ ইয়র্ক স্টেটের যে কথাটি বললাম তাতে সন্তোষজনক, আশাবাদী আমরা, কিন্তু সারা বিশ্বে গতকাল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা সব ধরনের রেকর্ড ছাড়িয়ে গেছে। শুধু সারা বিশ্বের গতকালকের দিনটি ছিল সবচেয়ে বেশি এ পর্যন্ত, আবারও বলছি এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের দিন। এবং গতকালকে সকাল পর্যন্ত যেটি জানা গেছে সেটি হচ্ছে যে ওই দিন একদিনে মাত্র 2,12,324 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন সারা বিশ্বে, এবং হুইচ ইজ এ সিগনিফিকেন্ট নাম্বার। এবং আরেকটি দুর্ভাগ্যজনক খবর যেটি আমাদের জন্য, সেটি হচ্ছে যে তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। তৃতীয় স্থানে অবশ্য ভারতের অবস্থান, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে হু হু করে বাড়ছে এটি। এবং যুক্তরাষ্ট্রে গতকাল যেটি আক্রান্ত হয়েছেন প্রায় আপনার এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত সংখ্যা 29,35,770 জন পেরিয়ে গেছে এবং মৃত্যু হয়েছে 1,32,000 জনের ভিতরে। এবং আরেকটি খবর যেটি ডাটা আর কি তথ্য ভিত্তিক, সেটি হচ্ছে যে গত 27 দিন 27 ডেজ নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট আরেকটি আমার মনে হয় ম্যাসাচুসেটস ছাড়া বাকি সব স্টেটে করোনার সংক্রমণ কিন্তু বাড়ছে, কমছে না। এবং এটি খুবই উদ্বেগজনক একটি খবর, আমরা প্রতিদিনে বলে যাচ্ছি। এবং এটি বিভিন্ন স্টেটের গভর্নররা এবং ওই স্টেট যে সমস্ত এলাকায় সংখ্যা বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা, সে সমস্ত এলাকার প্রশাসন খুব হিমশিম খাচ্ছেন। এবং আমি শুধু একটা উদাহরণ দিয়ে, সে আরিজোনাতে হসপিটাল, ইমার্জেন্সি হসপিটাল বেডের প্রায় 90% অলরেডি ব্যবহার করা শুরু হয়েছে। যে হসপিটাল ইমার্জেন্সি বেডও সেখানে আর নেই, 10% মাত্র বাকি আছে। তবে সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে আর কয়েকদিনের ভিতরে সেটিও শেষ হয়ে যাবে। অর্থাৎ খুবই ব্যাগতিক একটা অবস্থার ভিতরে পড়েছে যুক্তরাষ্ট্রের বাকি কয়েকটি স্টেট। এবং প্রায় 13টি স্টেট, যেটি স্ট্যাটিস্টিক্স আমি একটু আগে পেলাম, 13টি স্টেটে এটা বাড়ছে প্রতিদিন। এবং এই ব্যাপারটাতে হিমশিম খাচ্ছেন, আমি বলেছি একটু আগে। এবং বেশ কয়েকটি স্টেটের গভর্নররা বাধ্যতামূলক ভাবে, আমি আবারও বলছি, বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তার ভিতরে এবং 2জন গভর্নর এটি রিকোয়েস্ট করেছেন সমগ্র যুক্তরাষ্ট্রবাসীকে যে মাস্ক ব্যবহার করার জন্য। তাদের একজন তো গভর্নর কুমার কথা আমি আগেই বলেছি, এবং এর পাশাপাশি আরেকজন, তিনি হচ্ছেন রিপাবলিকান গভর্নর। আর রিপাবলিকান গভর্নর এতদিন সাধারণত ট্রাম্পের আদেশ কিংবা নির্দেশ কিংবা পরামর্শের বাইরে যেতেন না। এই প্রথম রিপাবলিকান গভর্নরও ভাবতে শুরু করেছেন ব্যাগতিক অবস্থায় থেকে যে না, ট্রাম্পের নীতি হয়তো আর ফলো করা যাবে না করোনা ভাইরাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা নির্দেশ দিচ্ছেন মাস্ক ব্যবহারের জন্য। তাদের একজন হচ্ছেন রিপাবলিকান দলীয় গভর্নর নিউ জার্সি, ফিল মার্ফি। এবং তিনি অবশ্য যদিও নিউ জার্সি স্টেটকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, তারপরেও তিনি সতর্কতা অবলম্বন করার জন্য সবাইকে বলেছেন। আর এবার আতিক ভাইয়ের স্টেটের কথা আসি, সেখানে ফ্লোরিডাতে গড়ে প্রতিদিন এখন 10,000-এর বেশি লোক আক্রান্ত হচ্ছে, which is very significant number। এবং এই জন্য ফ্লোরিডার বেশ কয়েকটি অঞ্চলে তারা আবার লকডাউনে ফিরে গেছে। মায়ামির কথা উল্লেখ করেছি গতকাল ও গত পরশুদিন। এবং এই পর্যন্ত ফ্লোরিডাতে প্রায় 2 লক্ষেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন। অবশ্য তাদের অনেকে ভালো হয়েছেন, কিন্তু 2 লক্ষেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন, যা নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার পরে আক্রান্তের সংখ্যার বিবেচনায় তারা তৃতীয় ফ্লোরিডা এখন। তবে ফ্লোরিডার অবস্থার জন্য এখন অনেকেই, এই বিশেষ করে ব্যবসায়িক নেতারাও এই দ্রুত ইকোনমি সচল করার পদক্ষেপটাকে দায়ী করছেন। এবং অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে সেই সময় যখন এই ফ্লোরিডা চালু করা হয়েছিল তখন কিন্তু ফ্লোরিডা আসলে প্রস্তুত ছিল না। আর যে জিনিস আজকে যেটা খবর মোটামুটি উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার আজকে ট্রাম্পের একটি মন্তব্যের সরাসরি বিরোধিতা না করলেও তিনি বলেছেন যে ট্রাম্প যা বলেছেন সেটি ঠিক নয়। তা হচ্ছে ট্রাম্প যে ভ্যাকসিনের কথা বলছেন দ্রুত চলে আসবে, এবং ট্রাম্প যেভাবে বলছেন যে 99% ইনফেকশন হার্মলেস, এই কথাটির সাথে 99% হার্মলেস,
প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাটি কয়েকদিন ধরে বলছেন। আজকে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি প্রধান, তিনি আজকে বলেছেন যে না, এই এই প্রেসিডেন্টের এই তথ্যটি সঠিক নয়, এই অনুমানটিও সঠিক নয়, এবং ওনার এই বক্তব্য যেটি দিচ্ছেন তার সাথে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি প্রধান তিনি সমর্থন করেননি। এবং তিনি বলেছেন যে এই যে স্পিডে, আনপ্রেসিডেন্টেড স্পিডে সংক্রমণটা বাড়ছে, এবং সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে কিভাবে এই ডেটা ব্যবহার করে এটাকে আরো সঠিকভাবে আমেরিকানদের কাছে উপস্থাপন করা যায়। এবং ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আরো একটি ব্যাপারে কথা বলেছে, তারা হচ্ছেন যে তারা দ্রুত কোনো ভ্যাকসিনের অনুমতি দিতে, চূড়ান্ত অনুমতি দিতে এখনো প্রস্তুত নন। আরো বেশি, সেটা হচ্ছে হিউম্যান ট্রায়াল। যত বেশি সংখ্যক নমুনা সংগ্রহ করা যায়, যত বেশি মানুষের নমুনা সংগ্রহ করা যায়, ততই তারা মনে করছেন যে এটি নিরাপদ হবে বেশি। এবং আপনারা জানেন ইতিমধ্যেই এই অনুষ্ঠানে একাধিক বিশেষজ্ঞ এবং ডাক্তাররা আলোচনা করেছেন যে ভ্যাকসিন বের হলেই হবে না, সেটি মানুষের জন্য কতখানি নিরাপদ সেটিও একটি বিবেচনার বিষয়। অতএব আমরা যতটুকু আশা করছি যে ভ্যাকসিনটা এই বছরের শেষ দিকে আসবে, সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা বিলম্বিত হতেও পারে, কারণ নতুন এই সমস্ত দিক নির্দেশনার কারণে যারা ভ্যাকসিন তৈরি করছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই মুহূর্তে। তবে যদিও আমরা একটা খবর জানতে পেরেছি যে ভারত তাদের স্বাধীনতা দিবস 15ই আগস্টে একটি ভ্যাকসিন রিলিজ করার সম্ভাবনা তারা আগাম ধারণা দিয়েছে, তবে স্পষ্ট করে ভারত সরকার কিছু বলেনি। সেখানকার সংবাদ মাধ্যম বলতে শুরু করেছে যে 15ই আগস্ট ভারতের জাতীয় দিবসে হয়তোবা ভারত সরকার ভারতকে একটি করোনা ভাইরাসের ভ্যাকসিনের ঘোষণা দিবে, ভ্যাকসিন উপহার দিবে, কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত করেনি ভারত সরকার। তবে এর পাশাপাশি আরেকটি খবর হচ্ছে যে ভারতে কিন্তু সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে আমি যেটা বলার চেষ্টা বলেছিও, সেটি হচ্ছে যে ভ্যাকসিনে করোনাতে অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, কিন্তু তুলনামূলক ভাবে মৃতের হার কমে এসেছে। নিউ ইয়র্ক স্টেটে গতকাল মৃতের হার ছিল মাত্র 9 জন নিউ ইয়র্ক স্টেটে, সেটি খুবই সামান্য, এবং গভর্নর সেই ব্যাপারটিও বলেছেন যে মৃতের হার 8 জন, ইনফ্যাক্ট সত্যিকার অর্থে 8 জন মারা গেছেন, এর আগের দিন 11 জন ছিল। এবং গতকালকে নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে 12 জন, সেটি আগের দিন 844 জন ছিল। সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 19.5 মিলিয়ন লোকের বাস, সেই স্টেটে 844 জন ছিল করোনা ভাইরাস আক্রান্ত এই হাসপাতালে, আর এর আগের দিন আর গতকাল ছিল 832। আরেকটি খবর যেটা আমি নিউ ইয়র্কে বিভিন্ন হাসপাতালে যারা কাজ করে তাদের মাধ্যমে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে, ইমার্জেন্সি রুমগুলোতে যে রোগীরা এখন আসছে তারা কিন্তু তাদের খুব কম অংশই কিন্তু কোভিড-19 আক্রান্ত। তারা বেশিরভাগ অন্যান্য রোগের উপসর্গ নিয়ে আসছেন, আবার অনেকেই আসছেন বিভিন্ন আতশবাজি কিংবা এই যে জুলাই 4 উইকেন্ডে কিংবা তার আগের দিন থেকে যে বোমা আতশবাজি এসে সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে তাদের অনেকে এসেছেন। এটাও আমরা খবর পেয়েছি। তবে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা ইমার্জেন্সি রুমে নিউ ইয়র্ক সিটির পাবলিক হসপিটালগুলিতে এখনো তেমন বেশি নেই। আরটি যেটা বলেছি, ফিনিক্সের মেয়র আজকে যেটা বলেছেন সেটি উনি বলেছেন যে ফিনিক্সের অবস্থা মাত্র কয়েকদিনের ভিতরে যেখানে 0% ছিল আক্রান্তের সংখ্যা, সেখানে 60%-এ পৌঁছে এসেছে। এটিও বেশ উদ্বেগজনক খবর। এবং আরেকটি উদ্বেগজনক খবর যেটি ফিনিক্স থেকে এসেছে সেটি হচ্ছে আক্রান্তের ভিতরে 20 থেকে 44 বছরের মানুষের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েছে, এবং এটি খুবই উদ্বেগজনক একটি খবর। আর কি যেটা বলেছে যে আজকে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান আরো একটি কথা বলেছে, সেটি হচ্ছে যে আগামী মাসে ফ্লোরিডার জ্যাকসনভিলে, যেটি সরিয়ে নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন, সেটি অনুষ্ঠিত হবে কিনা সেটি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার কারণ ফ্লোরিডার অবস্থা দিন দিনই সংক্রমণের দিক থেকে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে, অতএব সেই ব্যাপারটি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না ফ্লোরিডাতে হবে কিনা। আরেকটি ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকে একটি খবর দিয়েছে, সেটি হচ্ছে যে মেম্বার স্টেটরা প্রায় 2000, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেম্বার যারা আছে তারা এই পর্যন্ত প্রায় 2,12,000 নিউ কেস, নতুন কেসের কথা বলেছে শনিবার দিন। আর শেষ করার আগে আরেকটি কথা বলি, আজকে আমি একটা খুব উল্লেখযোগ্য জুম মিটিং উপস্থিত ছিলাম, যেখানে লন্ডন ইম্পেরিয়াল মেডিকেল কলেজের একজন বাংলাদেশি
চিকিৎসক ডাক্তার ইসমত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, কথা বলেছেন। বিশেষ করে তিনি একটি অ্যানালাইসিসের মাধ্যমে সারা বিশ্বের বেশ কয়েকটি দেশে বাঙালিরা কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং কেন আক্রান্ত হচ্ছেন, এবং এটা তিনি ডেটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার কথার মূল কথা হচ্ছে বাঙালিরা তাদের স্বাস্থ্যের ব্যাপারে তেমন খবর রাখেন না, তেমন গুরুত্ব দেন না স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে, এবং এর ফলে অনেকেই নিজের অজান্তেই ডায়াবেটিসে আক্রান্ত হন, এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত হন তাদের জন্য করোনা ভাইরাসের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ করোনা ভাইরাসে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হচ্ছে, এবং এটা ডাটাও বলছে। উনি লন্ডন, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কের আক্রান্ত বাংলাদেশিদের আক্রান্তের উপরে গবেষণা করে এই তথ্যটি দিয়েছেন, এবং আমি মনে করি এটি খুবই উদ্বেগজনক। এই জন্য এবং সতর্কতামূলক আমাদের বাংলাদেশি যারা আজকে শুনছেন তারা অবশ্যই অবশ্যই তাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কারণ উনি আরেকটা তথ্য বলেছেন যে নিচে যারা ডায়াবেটিক আক্রান্ত হয়ে কোভিড-19 যারা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বেশিরভাগই প্রায় 41% কাছাকাছি ডায়াবেটিসে আক্রান্ত ছিল। অনেকে হয়তো ডায়াবেটিসের ব্যাপারে একেবারে শেষ পর্যায়ে না গেলে সেভাবে চিকিৎসার ব্যবস্থা নেন না, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন না, কিন্তু এই কোভিড-19 ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের উপরে বেশ তাদের প্রতি কোন রকম দয়া মায়া কোভিড-19 করছে না। আরো একটি ব্যাপার তিনি বলেছেন যে কোভিড-19 আক্রান্ত হওয়ার আগে যারা প্রি ডায়াবেটিক ছিলেন, আমি আবারও বলছি, যারা প্রি ডায়াবেটিক ছিলেন তারা যদি কোভিড-19 আক্রান্ত হন তাদের পুরোপুরি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে যদি তারা কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠেন। বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের। আমি মনে করি ডাক্তার আতিকুজ্জামান বিষয়টি আরো বিশদ আলোচনা করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে আবার। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার আমাকে থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে। আমরা জনাব আতিকুজ্জামান এবং সৈয়দ ইলিয়াস হোসেনের পারস্পরিক কথা শুনবো একটু পরে। আমরা জাস্ট 2 মিনিট একটু ব্রিফ নিতে চাই প্রথমে, তারপরে ডিটেইলস আলোচনায় যাব। জনাব শেখ সেলিম, আপনার কাছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে অনবরত যে অ্যান্টি ইমিগ্রেশন বিরোধী যে পদক্ষেপ নিচ্ছেন, এর ইম্প্যাক্ট কি হতে পারে আমাদের কমিউনিটির উপর? যে পদক্ষেপগুলো নিচ্ছেন অফকোর্স এটা একটা বিরাট ইম্প্যাক্ট আছে। যেমন এবছরে যত ইমিগ্রান্ট ভিসা দেওয়ার কথা ছিল সব সাসপেন্ড করে রাখা হচ্ছে। তো তার মানে যাদের আত্মীয় স্বজন, ভাই বোন, ওয়াইফ, ছেলে মেয়ে যারা ইউএস সিটিজেন বা পার্মানেন্ট রেজিডেন্ট পিটিশন করেছিল তাদের আসার কথা ছিল, এবছরে তারা আর আসছে না, যেহেতু সমস্ত ভিসা ইস্যুয়েন্স বন্ধ করে রাখা হয়েছে, সাসপেন্ড করে রাখা হয়েছে। তারপরে ধরেন বাংলাদেশের থেকে হয়তো H-1B টেম্পোরারি ওয়ার্কার্স ভিসা নিয়ে খুব বেশি লোক আসতো না, তারপরেও কিছু লোক আসতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সো সেখানে একটা প্রবলেম আছে। আর একটা বড় প্রবলেম হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে যারা থার্ড কান্ট্রির ভিতর দিয়ে আমেরিকা আসছে তাদের থার্ড কান্ট্রিতে অ্যাসাইলাম সিক করতে হবে, না হলে এখানে ডিনাই করে দেওয়ার, যদি না করে তাহলে ডিনাই করে দেওয়ার ইনস্ট্রাকশন আছে। যদিও এই ব্যাপারটা কোনো ফেডারেল কোর্ট ব্লক করেছে, কিন্তু এইটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। তার কারণ 9/11-এর পরে বর্ডার ক্রস করে বহু লোক বাঙালিরা আমেরিকায় ঢোকে, বিশেষ করে অ্যারিজোনা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, বহু লোক। তো এরা যদি অ্যাসাইলাম সিক না করতে পারে, রিমুভাল প্রসিডিং করে, তাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদিও এখন করছে না, তারা এক্সপেডিটেড রিমুভাল ইস্যু করে দিতে পারে। বর্ডারেতে যাও, তুমি অ্যাসাইলাম সিক করতে পারো না, গো হোম, তাদের নাও ঢুকতে দিতে পারে। সে একটা সিগনিফিকেন্ট প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। এখনো যদিও এটা হয় নাই। এই ধরনের পদক্ষেপ তারা যে কোনো সময় নিলেও নিতে পারে। আর সেক্ষেত্রে যেমন ধরেন অনেক দেশের তো ভিসা ইস্যু করছে না, তারা নন ইমিগ্রান্ট ভিসাও ইস্যু করা বন্ধ করে দিচ্ছে। তো সেক্ষেত্রেও একটা প্রবলেম আছে। আমাদের দেশের লোক ভিসা নিয়ে আসতে ঝামেলা হতো। আবার অনেক অনেক আছে যে সমস্ত দেশে কোনো ডিজিজ আউটব্রেক হয়েছে তাদেরও ভিসা তারা বন্ধ করে দেয়া, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাদের ভিসা ইস্যু করবে না। সেক্ষেত্রে আমাদের কমিউনিটি পরে প্রভাব পড়তে পারে যদি আমাদের দেশে কোন রকমের আউটব্রেক দেখা দেয়।
অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোনো আউটব্রেক বা কোনো কিছুকে একটা প্রিটেক্সট হিসাবে ইউজ করে ভিসা বন্ধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা একটা ব্যাড উদ্দেশ্যই বলবো আমি, ম্যালাফাইড ইন্টেনশনে করা হচ্ছে। সো প্রভাব অবশ্যই পড়ছে এবং এবং ভবিষ্যৎ কি পদক্ষেপ নেয় তার উপরে নির্ভর করছে যে আরো কি প্রভাব পড়বে। থ্যাংক ইউ জনাব শেখ সেলিম। আপনার কাছে অনেক বেশ কিছু প্রশ্ন আছে, আমরা পরে আসবো। আমরা যাচ্ছি ডক্টর আতিকুজ্জামান আপনার কাছে। কেমন আছেন আতিক ভাই? হ্যাঁ, ভালো আছি, অনেক ধন্যবাদ তাহের ভাই। জি, আমরা আপনার কাছে জানতে চাই যে যারা করোনা আক্রান্ত হয়েছে, আমরা করোনা নিয়ে অনেক আলোচনা করেছি, বাট করোনা আক্রান্ত যারা, এর মধ্যে আমাদের একজন রোগী আছেন আপনার সামনেই, আমরা তার কাছ থেকে তার প্রবলেম গুলো শুনবো। কিন্তু আফটার ম্যাথ করোনা কি কি সমস্যা, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। নজরুল ভাই, আপনার সাউন্ডটা একটু মিট করে রাখবেন প্লিজ। আমার মনে হয় আমরা খসরু সাহেবের কাছ থেকে শুনতে পারি যে উনি কি জিনিসগুলো সমস্যা বুঝে। তাহলে আমরা সৈয়দ ইলিয়াস খসরু আপনার কাছে যাই প্রথম। আপনার সাউন্ডটি একটু আনমিউট করেন প্লিজ। আপনার সাউন্ডটি মিউট করা আছে সৈয়দ ইলিয়াস খসরু। আগে তো আনমিউট ছিল আপনার সাউন্ড। সাউন্ড আনমিউট করেন, আনমিউট। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক, আবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে, বাট আপনি তো করোনা আক্রান্ত ছিলেন এবং সবচেয়ে আপনাকে বলা হয় মিরাকল যে আপনি সার্ভাইভ করেছেন। আপনার তো অনেক ঔষধ, প্রায় 37 ডেজ আই থিংক আপনি ছিলেন আইসিইউতে। তো এখন তো আপনি বাসায় ট্রিটমেন্ট নিচ্ছেন, বাট আপনি কি কি সমস্যা ফেস করছেন? স্যার ভাই, সকলকে সালাম, শুভেচ্ছা। দর্শক যারা টাইম টেলিভিশনের, সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি যে এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত দেখার জন্য। আর আমি একজন করোনা ভুক্তভোগী রোগী, দীর্ঘদিন আমি অসুস্থ, এখনো অসুস্থ। আমি একটা ইয়াং মানুষ ছিলাম। আমি করোনায় আমার শরীরের, আপনি জানেন, আমার লিভার নিয়ে গেছে, আমার 2টা কিডনি নিয়ে গেছে, আমার ফুসফুস নিয়ে গেছে, আমার ইনসাইড ব্লিডিং হচ্ছে, এমন কিছু নাই আমার শরীর থেকে নেয় নাই করোনায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমি প্রায় 2.5 মাস যখন ইয়েতে ছিলাম হসপিটালের, পরে আমি যখন বাইরে হই, সুস্থ হই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু আমাকে আস্তে আস্তে ফেরত দিতেছে। এখন আমি ভুগতেছি আমার 2টা কিডনি। এখন আমি প্রতি সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করি। যখন প্রথম 2 সপ্তাহ ডায়ালিসিস করি, তখন ডাক্তারে বললো ইউ হ্যাভ এ গুড নিউজ। আমি বললাম কি গুড নিউজ? বললো তোমার কিডনি ব্যাক করে ফেলছি। তো আমি জানি না ডাক্তারি ভাষায় 0.8 ছিল আমার ডেড 2টা কিডনি। 8 থেকে 9 মাস চাইরে চলে আসছে, নম্বর 4 চলে আসছে। আসার পরে আজকে 3 সপ্তাহ থেকে আমার নামতেছে না। তো ডাক্তার আমাকে বললো, আমি বুঝলাম না কেন, তোমার তো 8 থেকে চাইরে চলে আসছে, এখন নামতেছে না। আমার মনে হয় তোমার ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে না, গলার দিকে তোমার তো এই পাইপটা লাগানো। তা আমরা হাতে দিয়ে নিব জুলাই 29 তারিখ, এর আগে কোনো ডাক্তার নাই, অপারেশন করে তোমার জুলাই 29 তারিখ তোমাকে নিব, নিয়ে দেখবো তোমার কতটুকু কাজ করতে। যদি কাজ না করে তখন তোমার এই ইয়েটা কিডনিটা ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। এছাড়া দেয়ার ইজ নো ওয়ে, আদারওয়াইজ সারা জীবন তুমি এই ডায়ালিসিস করতে হবে। এবং কি আমায় বিশ্বাস করেন, আমার এই করোনা হওয়ার পরে যাদের হয়েছে তারা বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ব্যথা, আমার একদিন ভালো পুরা সুস্থ, পরের দিন দেখা যায় ব্যথা কোমরের নিচে নামে, পায়ের দিকে নামে। ব্যথা মানে মনে হয় যে 2টা কুবরা সাপে কামড় মারলে যে ধরনের ব্যথা, এই ধরনের ব্যথা। আমি নড়তে পারি না, বেড থেকে নামতে পারি না, বাথরুমে যেতে পারি না। এখনো আমি যে এত অসহায় ফিল করি। আমি একটু কথা বললে কথা বলতে পারি না, শ্বাস আনতে পারি না, অটোমেটিক বন্ধ করে দিই। আমি হাঁটতে পারি না, 30 মিনিটের উপরে হাঁটতে পারি না। তাও যদি হাঁটি, আমার ছেলে, ভাতিজা বা বাগনা বা বাগনি বা ওয়াইফ সাথে থাকতে হয়। আমি আমার সঙ্গের সাথে আমার একটা লাঠি আছে, লাঠি চালিয়ে আমি এত দুর্বল। ডাক্তারে আমাকে বলছে তুমি ডোন্ট কেয়ার দ্য ডায়াবেটিস, তুমি যা পাও সব খাও, you need to earn your energy, lot energy, you have no energy at all. এখন ডাক্তার বলে তুমি 100 বার 100 টাইম you have to eat every day. বাট আমি এত খাই, এত দোয়া করি, আমি নামাজ প্র্যাকটিস করি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না আমি এখনো ভালো হচ্ছি না।
এভরিডে আমি দোয়া করি, সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করেন। জানি না এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই ডায়াবেটিস। আমি আতিক ভাইয়ের কাছে আমি পরামর্শ চাই, আমাকে একটু পরামর্শ দিবেন। আমি একজন যুবক ছিলাম, আজকে আমাকে বৃদ্ধ করে ফেলছে এই বেমার আমাকে বৃদ্ধ করে ফেলছে। আমি এখন চলতে পারি না। আমি তো প্রতিনিয়ত এখন ফ্লোরগঞ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবে নিয়ে যায়, কবে এই দুনিয়া থেকে উঠে নিয়ে যায়। আমি এত খারাপ ফিল করতেছি, কোনো শক্তি নাই শরীরে, হাঁটতে পারি না। একটু কথা বললেই আমার কথা বন্ধ হয়ে যায়, হাতে কাঁপে, পায়ে কাঁপে। আর মনে হয় এই মাত্র আমি খাইছি, খাওয়ার 1 মিনিট পরে মনে হয় আমি এক পাত্র কিছু খাইনি। আমার ওয়াইফ বলে তুমি খাওয়া দাও, তোমার আমার ওয়াইফ বলে এই মাত্র খাইলে। আমি বলছি তুমি দেখো শরীরে কাঁপতেছে। সুগারটা আমার খারাপ, আগের সুগারটা খারাপ ছিল। নজরুল ভাই পরামর্শে শোনা পরে এখন সুগারটা আমার মোটামুটি 110, হাইয়েস্ট 130 চলে যায়। কোনো দিন যদি খাওয়া পরে 160-170 চলে যায়, সাথে সাথে আমি ইনসুলিন দিলে আবার চলে আসে 100। মানে সুগারটা আমার টোটালি কন্ট্রোলের ভিতরে। বাট আমি কোনো শক্তি পাচ্ছি না, হাত পায়ে কাঁপে, কথা বলতে পারি না, মাথা ঘুরায়, কারোর সাথে মন খুলে 2 মিনিট আলাপ করতে পারি না। তো আমি আতিক ভাইয়ের কাছে আমি পরামর্শ চাই, আমাকে একটু পরামর্শ দিবেন আমি কি করতে পারি, আর আমার কিডনির জন্য আমি কি করতে পারি। তবে কিডনির বিষয়ে আমি আমার পরিবারের সাথে আলাপ করছি। আমার 2টা ছেলে, বাগনা বাগনি, আমার ওয়াইফ সকলে রেডি টু গিভ মি ডোনেশন টু কিডনি। এখন আমি কি করতে পারি, আমার একটু সাজেশন দিবেন। এখানে আমার বড় ভাই নজরুল আছেন, সাহেব আছেন, আপনারা যারা আছেন অনেকে এই বিষয়ে বিজ্ঞ, আমাকে একটু পরামর্শ দিবেন। আমি বাঁচতে চাই, সমাজের কাজ করতে চাই, এই আবেদন আমার। খসরু ভাই, আমরা সবাই আপনার জন্য দোয়া করছি। আপনি একজন সার্ভাইভার এবং আমাদের জন্য বলা খুব সহজ, কিন্তু যার ভিতর দিয়ে আপনি গিয়েছেন এবং এখন যার ভিতর দিয়ে যাচ্ছেন আমরা কল্পনাও করতে পারছি না, এবং আমরা আপনার ব্যথায় ব্যথিত, এবং আমরা সবাই আপনার জন্য দোয়া করছি এবং আমরা সবাই যা পারবো অবশ্যই করব আপনার জন্য। আপনার কি এই কোভিড হওয়ার আগে ডায়াবেটিস ছিল? আমার ডায়াবেটিস ছিল, জি বাট আমি কেয়ারলেস ছিলাম, জি আমি খেয়াল করি নাই। তাহার ভাই আমাকে, আমি তো টাইম টেলিভিশন একজন কর্মকর্তা, তাহার ভাই সবসময় আমাকে বলতো আপনি কেয়ার করেন, কেয়ার করেন। দিন রাত কাজ করতাম, কেয়ার করতাম, তখন শক্তিও ছিল। আমি আজকে আমি উমরাতে গেছিলাম, উমরা থেকে যাওয়ার পরে ও আসলাম, বাসায় আসার পরে দেখি একটু জ্বর টর, এটা আমি হসপিটালে গেছি। তো আমি 100% আই এম প্রিটি শিওর আমি করোনা উমরা থেকে নিয়ে আসি নাই, আমার বাসা থেকে নিয়ে আসি নাই। আমি যখন হসপিটালে যাই, এই কর্নাল হসপিটালে যাওয়ার 1 দিন বা 2 দিন পরে আমি আমি এই সংক্রমিত হই। এর আগে আমার ছিল না। আমি খসরু ভাই, অনেক ধন্যবাদ। আমি কথা বলবো আপনার সাথে টেলিভিশনের এই অনুষ্ঠানের পরে একসময় আমি আলাপ করব, এবং আমি তার কাছ থেকে আপনার নম্বর নিয়ে আমি কথা বলবো আপনার সাথে। জি জি। তো আমাকে আজকে যে কারণে তাহের ভাই আবারও ডেকেছেন সেটি হলো যে করোনা ভাইরাস ইনফেকশন যাদের হয়, এই হবার পরে তারা কিসের মুখোমুখি হন। এবং আপনি এসেছেন, আমরা দেখছি যে করোনা ভাইরাস যারা সাংঘাতিক মারাত্মকভাবে আক্রমণ হন তারা কি ফেস করেন, তারা এবং আপনার এই উদাহরণটা আমার মনে হয় সবার দেখা উচিত এবং জানা উচিত। যারা আজকে মাস্ক ছাড়া বাইরে ঘুরছেন, যারা আজকে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তারা কিসের সামনে পড়তে পারেন সেটি আপনার কাছ থেকে শেখার আছে। শুনেন, আমি আপনার মারফতে আমি বলতে চাই কমিটি সকলকে, প্লিজ আপনারা উইদাউট মাস্ক, উইদাউট গ্লোভ ছাড়া কত বাইরেবেন না। আমার মতো আপনারা জানেন আমি কমিউনিটির একজন সরব মানুষ, 24 আওয়ার আমাকে নিউ ইয়র্ক সিটিতে সবাই দেখতো। আজকে করোনা আমাকে বৃদ্ধ মানুষ মেরে ফেলছে। এই করোনা একবার যার হয়ে গেছে, অনেকের তো হয়েছে, এগুলো জ্বরের মতো আসছে আর গেছে, কিন্তু আমাদের মতো যারা এফেক্টিভ এরা, শোনেন আতিক ভাই, আমার সাথে অনেকে ছিল, দুনিয়ায় আজ কেউ বেঁচে নাই, একমাত্র আমি বেঁচে আছি। আপনাদেরকে আরেকবারও বলছিলাম, হসপিটালের ডাক্তার আমাকে বলছিল, যখন আমি ছাড়া পাই, আমি ডাক্তারকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়েছিলাম, দাওয়াতও দিয়েছিলাম আমাদের কন্ট্রাক্টর। ডাক্তার বলছে দেখো তুমি আমাদেরকে থ্যাংক ইউ দিও না, আমরা তোমার জন্য কিছু করতে পারি নাই, আমরা আপ্রাণ ট্রাই করেছি তোমাকে বাঁচানোর জন্য, আমরা কিছু করতে পারি নাই, কারণ তোমার ফ্যামিলি জানে আমরা ওদের সাথে কথা বলছি। তোমাকে যে তোমার ক্রিয়েটার সে বাঁচাইছে, তোমার যখন রক্তকরণ হচ্ছিল আমরা অনেক ঔষধ তোমাকে পুশ করেছি, তোমার রক্তকরণ বন্ধ হয় না, ইনসাইড ব্লিডিং যেটা, আমরা অনেক কিছু তোমার জন্য করেছি, বাট আমরা ব্যর্থ করে তোমার ফ্যামিলিকে বলছি
ইউ আর ডেড, তোমার ইয়েটা অনুমতি দেওয়ার জন্য তোমার পাইপগুলো খুলে ফেলতে, কিন্তু তোমাকে যে সৃষ্টিকর্তা সেই তোমাকে বাঁচাই, যে তুমি আমাদেরকে থ্যাংক ইউ না দিয়া তুমি কৃতজ্ঞতা জানাও তোমার এই ক্রিয়েটারকে, আমাদেরকে কিছু দেন। আমি 2বার তাদেরকে বলছি, ডাক্তার বলছেন নো, টেক এ রিটার্ন, উই আর নট টেক ফ্রম ইউ দ্য থ্যাংক ইউ, কারণ আমরা তোমার জন্য কিছু করতে পারি নাই, আমরা অনেক ট্রাই করেছি। শুনেন, আমি কমিটির সকল ভাই বোনকে বলতে চাই, প্লিজ আপনারা সেফ থাকবেন। 2 মাস 6 মাস ঘরের ভিতরে থাকলে অসুবিধা নাই, এক বেলা খান, তবে ঘর থেকে বাইরে না, এবং বাইরে হলে আপনাদের করজোরে হাত জোর করে বলছি, আপনারা মাস্ক এবং হাত মোজা ব্যবহার করে বাইরে যাবেন। এটা যার হয়েছে যার যা সে বুঝে। আমার যাচ্ছে, আমার ফ্যামিলি আজকে সাফার করতেছে, আমি যে বুঝতেছি, এক দিন যখন আমার ব্যথা উঠে, পেইন উঠে, এরপরে আমার ঘুম হয় না, পুরো রাত্রে আমার 1.5 থেকে 2 ঘন্টা ঘুম হয়, 15 মিনিট 10 মিনিট 5 মিনিট। তো আমি অসুস্থ, আমার সারা ফ্যামিলি অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, আমার জন্য সারাদিন কাঁদাকাটি করে নামাজ পড়ে দোয়া করে, ওরা ঘুমাইতে পারে না, কারণ আমি বলি পানি দাও, আমার ঔষধ দাও, আমাকে ধরে হাঁটাও, আমি বাথরুমে যাবো, একা যাইতে পারিনি। এখানে আমার আরেকজন বড় ভাই নজরুল ভাইকে দেখছি, নজরুল ভাই ডিজিট ট্রেভার্সের মালিক, আমি দোয়া চাই, উনি আমার জন্য অনেক দোয়া করছে। কমিটির সকল সবসময় তার ভাইয়ের সাথে কলকানি আমার খোঁজ খবর নিয়েছি, অনেকে আমার খোঁজ করে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আজকে আমি বাঁচিয়ে আছি। আর আপনাদের কাছে আরো দোয়া চাই, আমি যেন বাকিটা জীবন বাঁচতে চাই, সমাজের কাজ করতে চাই, অসহায় মানুষের জন্য বাকিটা জীবন আমি ব্যয় করতে চাই, আমার জন্য দোয়া করবেন। আর সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কিডনি গুলো ফিরিয়ে দেয়, আর যদি না দেয় তাহলে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে আমি খুশি, আল্লাহ যেভাবে আমাকে চায় আমি আছি। আর আমি আবারও রিকোয়েস্ট করছি কমিটির সকল ভাই বোনকে, আপনারা মাস্ক ছাড়া, হাত মোজা ছাড়া বাইরে যাবেন না, ডিস্টেন্স মেনটেন করবেন, কারণ আমার মতো রোগী যারা, এরা বলবে এই এই বেমার যেন আপনাদের কারো কাছে না যায়। আমি অনুরোধ জানাচ্ছি, আমি দোয়া করছি আপনারা সকলে সেভে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আমাকে দিছে, আমি চাই আমাকে সকল বেমার যেন দিয়ে দাও, এই ভাইরাস কমিউনিটির আমাদের ভাই বোন কাকে যেন না দেব, এই পেন আমি ছাড়া কেউ জানে না। অনেক ধন্যবাদ খুচু ভাই, অনেক ধন্যবাদ। আপনি যেগুলো বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, এবং একবার না দুবার না আপনি 3-4 বার একই কথা বলছেন, এবং আশা করি এই অনুষ্ঠানটা যারা দেখছেন তারা খুচু ভাইয়ের কথাটা শুনবেন। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে জন্য এসেছি, আমি সেটা সংক্ষেপে শেষ করে দেব, কারণ তাহের ভাইয়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত। তারপর আপনি যে মানবিক আবেদন করেছেন, আমি সেজন্য আপনাকে ধন্যবাদ দিই, এবং আল্লাহ পাকের অনেক অশেষ রহমত যে আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন। কারণ আপনারা জানেন যে যারা ভেন্টিলেটরে যায়, যাদের কোভিড ইনফেকশনে ভেন্টিলেটরে যায়, তাদের সংখ্যা খুবই কম, এবং সেই ক্ষুদ্র সংখ্যা থেকে শতকরা 10 ভাগও কিন্তু ভেন্টিলেটর থেকে বেরিয়ে আসতে পারে না। এটি আল্লাহর অশেষ রহমত, আপনি বেরিয়ে আসতে পেরেছেন। আমি এখন কোভিড ইনফেকশনে যারা আক্রান্ত হন তাদের কথা বলি। আপনারা জানেন শতকরা 80 ভাগ যারা আছেন তাদের ইনফেকশনটা হয় খুব মৃত, তাদের হসপিটালে যাবার প্রয়োজন পড়ে না, কিন্তু তাদের যে প্রধান সমস্যা যেটা হয় সেটি হলো তাদের শ্বাসকষ্ট এবং কফ হয়। এবং শ্বাসকষ্ট কিংবা কফ, এই জিনিসটি কিন্তু যারা বাসায় আছেন, যারা হসপিটালে যাননি, তাদের খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, সাধারণত 6 সপ্তাহ 8 সপ্তাহ কিংবা 9 সপ্তাহ হতে পারে। তাদের জন্য যেটা দরকার, অবশ্যই তাদের যখন কফ হয়, তারা যখন ঘরেও থাকেন, তাদের মাস্ক ব্যবহার করা উচিত, তাদের সবসময় পালস অক্স দেখা উচিত, তাদের অক্সিজেনেশন ঠিক আছে কিনা, এবং তাদের ডাক্তার দেখানো উচিত। তাদের যে জিনিসটা দরকার হয় হলো ব্রঙ্কোডাইলেটর, অ্যালবিউটেরল বলে ওটাকে। সাধারণত ডাক্তার যদি আপনাকে দেখেন, ব্রঙ্কোস্পাজমের জন্য সেটি দেন, অ্যান্টিহিস্টামিন দেন, আস্তে আস্তে আপনারা ভালো হয়ে যেতে পারেন। কিন্তু যারা হসপিটালে ভর্তি হন, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক খুচরু ভাইয়ের মতন ভেন্টিলেটরে যায়। অধিকাংশ মানুষই হসপিটালে 1 সপ্তাহ 2 সপ্তাহ তারা অসুস্থ থাকেন। ইভেনচুয়ালি একজনের শব্দ হচ্ছে বোধহয় ফোন থেকে। নজরুল ভাই, আপনার সাউন্ডটা একটু মিউট করে রাখেন। নজরুল ভাই, আপনার সাউন্ডটা মিউট করে রাখেন একটু প্লিজ। জি জি, এখন হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যাদের কি সমস্যা প্রধানত হয়, সবচেয়ে বড় সমস্যা সবার যেটা হয় সেটি হলো, আপনি যেটা বললেন খসরু ভাই, যে হাঁটতে গেলে খুব দম বন্ধ হয়ে আসে, হাঁটতে পারে না। কোভিড ইনফেকশনের লাং বা ফুসফুস সাধারণত সবচেয়ে বেশি সংক্রামিত হয়, এবং লাংয়ের কিছু পার্মানেন্ট চেঞ্জও হয়। এই চেঞ্জটা অনেকের জন্য দীর্ঘস্থায়ী হয়, অনেকের নাও হতে পারে। যেটা হয় সেটাকে আমরা বলি ফাইব্রোসিস, বা যেটাকে আমরা বলি যে লাংয়ে কিছু
পার্মানেন্ট ভাবে স্কার টিস্যু ডেভেলপ করে। তো এগুলো সাধারণত ভালো হয়ে যায়, কিন্তু প্রথমত যেটা হয় অ্যাজমার মতন একটা ব্রঙ্কোস্পাজমের একটা সিমটম হয়। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় দরকার যেটা, সেটা হলো প্রতিদিন হাঁটা। হাঁটা সবচেয়ে বড় দরকার। প্রতিদিন বাইরে কাউকে সাথে নিয়ে আধা ঘন্টা হাঁটা দরকার, কারণ ওটাই হলো সবচেয়ে বেশি হেল্প করে লাংয়ের যে ক্যাপাসিটি সেটিকে ফিরিয়ে আনার জন্য। তাছাড়া একটা ছোট্ট যন্ত্র আছে যার নাম ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, যেটাতে ফু দিতে হয়। যখনই আপনি ঘরে থাকবেন সেটি ফু দিয়ে দিয়ে আপনার লাংয়ের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করবেন। তার সাথে ভেন্টোলিন বা ইনহেলার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয়, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যেটা আসে সেটা হলো নিউট্রিশন। যেমন খসরু ভাইয়ের কথা বললি, উনি অনেকদিন হসপিটালে ছিলেন, খেতে পারেননি, উনি ইনটিউবেশনে ছিলেন, এবং ডাক্তার ওনাকে যে কথাটা বলেছে যে আপনি আপনার শরীরের শক্তি ফিরিয়ে আনতে গেলে আপনাকে খেতে হবে, প্রোটিন খেতে হবে, ফিরিয়ে আনতে হবে। তো এই জন্য খাওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি কিন্তু সাহায্য করে। এবং একদিন আমি দেখেছিলাম টাইম টেলিভিশনে তাহের ভাই একজন ফিজিওথেরাপিস্টকে নিয়ে এসেছিলেন এবং রিহাবের একজন ডাক্তার নিয়ে এসেছিলেন। আপনাদের উচিত হবে আপনাদের ডাক্তারের সাথে কথা বলা এবং এই রিহাব গুলোর সাহায্য নেওয়া। এটা কিন্তু খুব দরকার, এটাকে আপনারা নেগলেক্ট করবেন না। এটা সরকার থেকে, আপনাদের নিউ ইয়র্কের সিটি কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে, তো এটা আপনারা নেবেন সাহায্যটা। তারপর আরেকটা সমস্যা যেটা হয়, যেটা খুব সাধারণ সমস্যা, সহজ সমস্যা, যে অনেকে বলছেন আমার ডায়াবেটিস ছিল আগে, এটা এখন আমি কন্ট্রোল করতে পারছি না। এরও একটা কারণ আছে। কারণটা হলো যখন আপনার ইনফেকশনটা হয় আপনাকে স্টেরয়েড দেওয়া হয়, এবং স্টেরয়েড দিলে আপনার ডায়াবেটিসটা খুব ভঙ্গুর বা ব্রিটল হয়ে যায়, এবং ওই ব্রিটল কন্ডিশন থেকে নর্মাল আসতে কিন্তু সময় লাগে। তার কারণ হলো যে আপনার নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সি হয়ে যায়, এবং আরো কিছু মিনারেল কিংবা ভিটামিনের ডেফিসিয়েন্সি শরীরে হয়, সেটা অতিক্রম করে আসতে গেলে সময় লাগে, এবং ওই সময় আপনি কোনো ফিজিক্যাল এক্সারসাইজও করতে পারছেন না, কারণ আপনি খুব দুর্বল। আর তাই ডায়াবেটিসটা কিন্তু খুব সহজে ভালো অবস্থায় আসে না। আর সেই সময়টা কিন্তু আপনার চিকিৎসকের খেতে হয় ডায়াবেটিসের জন্য, সেটাকে আপনাকে করতে হবে। কারণ ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোলে না থাকেন, আপনি কিন্তু মাসেলের যে শক্তি সেটা গেইন করতে পারবেন না, এবং আপনার ভালো হওয়ার জন্য সেটা অ্যাবসলিউটলি নেসেসারি। অনেকের ঘ্রাণের শক্তি হারিয়ে যায় এবং ঘ্রাণ মনে হচ্ছে যে ফিরে আসছে না। যে কোনো ভাইরাল ইনফেকশনে এটা হতে পারে, ফ্লুতে ওটা হয়, কোভিডে দেখা যাচ্ছে যে এটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আমরা আশা করছি, দেখছি যে অনেকের 9 থেকে 12 সপ্তাহ পরেও ঘ্রাণ ফিরে আসছে না, আবার অনেকের তারপরেও আস্তে আস্তে করে ফিরে আসছে। আমরা আশাবাদী যে সবার ঘ্রাণ একেবারে চলে যাবে না, অধিকাংশেরই ঘ্রাণ কিন্তু ফিরে আসবে এবং স্বাদ ফিরে আসবে। তো এ ব্যাপারে কিছু গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে শতকরা 90 ভাগের 12 সপ্তাহের মধ্যে ফিরে আসে, বাকি 10 ভাগের হয়তো আরো দীর্ঘমেয়াদী সময় লাগতে পারে সেটি ফিরে আসার জন্য। আরো একটা মানুষদের যাদের কিডনি, যেটা বললেন যে আমার কিডনিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমার কিডনি ফেলিয়ার হয়ে গেছে, সেটার কারণ হলো যখন প্রথম কোভিড ইনফেকশন হয় তখন শরীরে হাইপোভলিমিয়া হয়, শরীরের ভিতরে পানি কমে যায় এবং কিডনি অ্যাফেক্টেড হয়, সেটাকে আমরা বলি অ্যাকিউট রিনাল ফেলিওর, এবং সেই সময় হিমোডায়ালিসিসটা দিতে হয়। অনেকের শরীরে দেখা যায় যে কোভিড ইনফেকশনের কারণে কিডনি সরাসরি ইফেক্টেড হয়, কারণ কিডনি যে ইনফ্লামেশন বা প্রদাহের মাধ্যমে কিডনিতেও ইনফ্লামেশন করে, ভ্যাসকুলাইটিস করে এবং কিডনি অকেজ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন কোভিড থেকে আস্তে আস্তে রিকভার করে কিডনি ফাংশন নর্মাল হয়ে যায়, ইভেন হিমোডায়ালিসিস পাওয়ার পরেও কিন্তু নর্মাল হয়ে যায়, কিন্তু খুব অল্প একটা শ্রেণীর যেটা হয় না, হয়তো খসরু ভাইয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে। সেই ক্ষেত্রে দুটো অপশন, একটা হলো লং টার্ম হিমোডায়ালাইসিস, আর একটা হলো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা। এখন সেটি যে সমস্ত নেফ্রোলজিস্ট বা কিডনি স্পেশালিস্টকে আপনারা দেখাচ্ছেন তাদের সাথে রেগুলার যোগাযোগ রেখে সেটি তাদের আপনারা যে অ্যাডভাইস দিবে সেটি শুনবেন, সেটি খুব ইম্পর্টেন্ট। অনেকে লং টার্ম ডায়রিয়া ডেভেলপ করে এবং সেই ডায়রিয়াটাও কিন্তু থামতে সময় লাগে। সাধারণত ওভার দ্য কাউন্টার ইমোডিয়াম তাদের জন্য ভালো কাজ করে, তবে সেক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখানো খুবই দরকার, কারণ একটা ছোট শ্রেণীর ইনফ্লামেটরি বাউল ডিজিজ আর একটা ছোট শ্রেণীর ইসকেমিক কোলাইটিসও ডেভেলপ করে, এবং সেটি ডিফারেন্সিয়েট করে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নেওয়াটাও কিন্তু খুব দরকার। কারণ ডায়রিয়া যদি আপনারা দেখেন যে 3 বা 4 সপ্তাহ বেশি কন্টিনিউ করছে, অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস নেবেন, স্টুলের টেস্ট করা দরকার, এবং সব টেস্ট যদি নেগেটিভ হয় অনেকের ইমোডিয়াম কিংবা কোলেস্টেরামিন জাতীয় ওষুধ খেলে তাদের লাভ হয়।
তো এই ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আপনারা একজন গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা যারা পেটের বিশেষজ্ঞ তার সাথে কথা বলবেন। আরো একটি সমস্যা যেটা হয়, দেখা যাচ্ছে যে স্কিনের অনেকের সমস্যা হয়। অনেকের স্কিনের র্যাশ হচ্ছে, ইচিং হচ্ছে এবং সেটি যাচ্ছে না। অনেক রোগীদের ভাস্কুলাইটিস বা প্রদাহ স্কিনকে ইফেক্ট করে এবং তাদের সাধারণত টপিক্যাল যে স্টেরয়েড অয়েন্টমেন্ট সেটি দিলে ভালো হয়ে যায়। অনেকের এটা লং লাস্টিং হয়। তাদেরকে কিন্তু আসলে স্কিন বায়োপসি করার দরকার পড়ে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি স্কিন র্যাশটা পার্মানেন্ট হচ্ছে এবং 6 সপ্তাহ বেশি লাস্ট করছে ভালো হয়ে যাওয়ার পরেও, আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে বলবেন এবং একটা স্কিন ডাক্তারকে দেখাবেন। সেটি অন্য ধরনের কোনো স্কিন প্রদাহ বা ইনফ্লামেশন বা একটা অটোইমিউন কন্ডিশন হতে পারে। তো এই ব্যাপারে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই কাশিটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয় এবং শ্বাসকষ্টটা, যেটাকে আমরা বলি শর্টনেস অফ ব্রেথ, এটাও কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়। অনেকের একই সাথে হার্টের কন্ডিশনও থাকতে পারে এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, আপনাদের যদি শ্বাসকষ্টের সাথে হাঁটতে কষ্ট হয়, খুব ক্লোজলি আপনার প্রাইমারি কেয়ারের সাথে যোগাযোগ রাখবেন, কারণ আপনাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সংখ্যাটা অন্যান্য মানুষের চেয়ে একটু বেশি এবং এটা কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হবে। অনেকের হার্ট অ্যাটাক ছাড়াও কিন্তু তাদের শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হতে পারে কিংবা লেন্দি হতে পারে এবং সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদের যেটা বলেছিলাম যে শ্বাসতন্ত্রের ব্যায়ামটা খুব দরকার এবং নেবুলাইজার ট্রিটমেন্ট কিংবা মিটার ডোজ ইনহেলার ট্রিটমেন্ট এগুলো নিলে তারা অনেকেই খুব ভালো থাকেন। আসলে কোভিড সংক্রমণ যাদের অত মারাত্মক হয়নি, শতকরা 80 ভাগের, তাদের অত বেশি সমস্যা নেই। সমস্যা বেশি হলো যাদের কোভিড ইনফেকশনটা খুব মারাত্মক হয়েছিল, যারা হসপিটালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যেও শতকরা 80 ভাগের কিন্তু 3 থেকে 8 সপ্তাহের মধ্যে অধিকাংশ সিমটম রিজলভ হয়ে যায়, কাশিটা ছাড়া। কিন্তু যারা খসরু ভাইয়ের মতন আছেন, তাদের ওভারঅল বেনিফিটটা একটু লম্বা সময় লাগে এবং খসরু ভাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনি একটা সোশ্যাল ওয়ার্কারের সাথে যোগাযোগ রাখবেন। আপনি ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ রাখা খুব দরকার, বিশেষ করে আপনার লাংয়ের রিহাবের জন্য দরকার। আপনার যেহেতু কিডনির প্রবলেমটা দীর্ঘস্থায়ী হয়েছে এবং আপনার ডায়াবেটিসের প্রবলেমটা হয়েছে, আপনি আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার ছাড়াও একটা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলবেন এবং আপনার নেফ্রোলজির উপদেশটা আপনি মেনে চলবেন, সেটা খুবই দরকার এবং আপনি সেটা করছেন। এই সময় নানা রকমের সামাজিক সমস্যা হয় এবং আমি জানি যে নিউ ইয়র্কে আপনাদের সোশ্যাল সিস্টেম খুব স্ট্রং। আপনারা সোশ্যাল ওয়ার্কারদের সাথে যোগাযোগ করবেন এবং এ ব্যাপারে পিছপা হবেন না। এটি আপনার যেটা বলবো যে এটি আপনি আপনাদের স্টেট থেকে এই যে সুযোগ সুবিধাটা দেয়, এটা সব স্টেটে দেয় না এবং এই সুবিধাটা আশা করি আপনারা ঠিক মতন নেবেন। এটি আমার অ্যাডভাইস থাকলো আপনাদের প্রতি। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান আপনাকে। খসরু ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে পরে আমরা। তার ভাই আমার একটা প্রশ্ন আছে। থ্যাংক ইউ, আমি অনেকটা কিছু জানলাম। আমি আই ফলো দ্য রুল এন্ড রেগুলেশন, থ্যাংক ইউ। বাট আমি ভুলে গেছি, আরেকজনের কথা না বললে না হয়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশ সোসাইটির কারেন্ট প্রেসিডেন্ট কামাল ভাই, যিনি প্রয়াত এখন, যিনি আমাকে খবর ডোনেশন করতে চাচ্ছিলেন, আমার ফ্যামিলিকে কল দিয়ে বলছিলেন আমার ফ্যামিলিকে টেক কেয়ার করবেন। উনি আমাকে যেদিন এই কথাগুলো বলেছিলেন 5 দিন পরে উনি মারা যান। আমি 1900 কমিটির যত মানুষ এই করোনা ভাইরাস আমার সকলের মাগফিরাত কামনা করছি এবং আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি কামাল ভাইয়ের জন্য। ভালো থাকেন আপনারা। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি জনাব নজরুল ইসলাম, অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস। আপনার কাছে যে জাস্ট ব্রিফলি শুনতে চাই যে আপনার সাউন্ডটি আনমিউট করেন একটু প্লিজ। যে আপনাদের ফ্লাইট কি নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট কি চালু হয়েছে? থ্যাংক ইউ তাহের ভাই, প্যানেলের সবাইকে শুভেচ্ছা। জি। আর আমি সবাইকে অনুরোধ করব আমার প্রিয় খসরুর জন্য সবাই দোয়া করবেন। আসলে একটা সাদা মনের মানুষ। আর ফ্লাইটের ব্যাপারে আগে সবাইকে আমি বলবো, আসলে তাহের ভাই, আমি সবাইকে বলবো এখন অনেক ডিজিটাল ট্রাভেল। জ্যাকসন আইডিয়া কিন্তু 2টা ডিজিটাল, আর আমি অ্যাস্টোরিয়া আছে দীর্ঘ 12 বছর পেরিয়ে 13 বছরে পা দিছি। ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া, আমি নজরুল। আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন ছিল যে নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট এতদিন বন্ধ ছিল, এখন শুনছি চালু হয়েছে। হ্যাঁ, চালু হয়েছে। সপ্তাহে 2টা ফ্লাইট, কাতার এয়ারওয়েজের 2টা ফ্লাইট এবং এমিরেটসের 2টা ফ্লাইট করে, এবং একদিন করে বাড়ছে। আর টার্কিশ এয়ারলাইন্স জুলাই 10 থেকে অপারেশন শুরু করবে।
এই এই বর্তমানে। বাট দেশ থেকে আসা জুলাই আনটিল জুলাই অগাস্ট 10 তারিখ পর্যন্ত সিট পাওয়া যাচ্ছে না। ভেরি হার্ড টু গেট সিট, কারণ সিটের ক্রাইসিস, মানুষের চাহিদা বেশি। যে প্রাইসের অবস্থা কি আপনার? প্রাইস যে লাস্ট উইকের প্রাইসটা ভালোই ছিল। একটা ফ্লাইট ছিল কাতারের বোস্টন হয়ে ফ্লাইট, $850 ছিল। এখন আবার 975 ছিল, এখন 11 সামথিং চেঞ্জ। কারণ ওই পাশাপাশি এমিরেটস এর ফ্লাইট আবার হাই, সেই জন্য একমাত্র আর যাত্রীদের কোনো চয়েস নাই, 2 চয়েস, এমিরেটস আর কাতার। প্রাইসটা এখন হাই। আচ্ছা আচ্ছা। তো এমনি এখন কি নিউ ইয়র্ক থেকে যারা ঢাকা যেতে চান তাদের টিকিট কি অ্যাভেলেবল না? টিকিট ওইখানে টিকিট ক্রাইসিস আছে? হ্যাঁ, এখন অ্যাভেলেবল আছে। 11 জুলাই থেকে মোটামুটি ভালো, কিন্তু বলা যাচ্ছে না, কালকে আবার সিট কমবে, ক্রাইসিস হবে। সবাইকে আমি বলবো যাদের দেশে যাওয়া প্রয়োজন, as soon as possible বাই টিকেট, কারণ এখন আর চয়েস থাকবে না। আগে বিভিন্ন চয়েস ছিল, আগে অনেক এয়ারলাইন ছিল। এখন যেমন এমিরেটস এর প্রায় সপ্তাহে উইকলি নিউ জার্সি সহ 35টা ফ্লাইট ছিল, এখন সপ্তাহে 2-3টা ফ্লাইট। কাতারের 28টা ফ্লাইট ছিল, এখন 2 ফ্লাইট। আর তো কোনো এয়ারলাইন্স ফ্লাইট অপারেশন করতেছে না। সো এখন আর কোনো প্যাসেঞ্জারের কোনো চয়েস নাই। এখন জাস্ট এনিবডি ওয়ান্টস টু গো বাংলাদেশ, যাদের আসলে টিকেট দরকার। সো নো বার্গেটিং, নাথিং, জাস্ট বাই টিকেট টুডে, নট টুমরো। টুমরো ইজ আ ডিফারেন্ট প্রাইস। ওকে। না, বাংলাদেশে যারা যাবে এখান থেকে, তাদের কি কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাই কি 14 দিন নাকি? হ্যাঁ, যারা বাংলাদেশে যাবে এখান থেকে, যারা COVID-19, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যারা এখান থেকে যাবেন তারা এয়ারলাইন্সের সার্কুলেশনে বলছে 72 ঘন্টা আগে COVID-19 এর সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা এই COVID-19 সার্টিফিকেট নিয়ে এখান থেকে চলে যান তাদের আবার ওইখানে থাকতে হচ্ছে না। বাট যারা নিয়ে যান না, অনেক সময় বাংলাদেশে কোয়ারেন্টাইনে নেয়, আবার কখনো নেয় না। বাট সবার জন্য একটি কথা বলবো, যারা এখান থেকে ফ্লাই করেন অবশ্যই COVID-19 সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং এটার মেয়াদ হবে 72 ঘন্টা আগে, যেটা এয়ারলাইন্সের সার্কুলেশনে আছে। আর সেকেন্ড থিং হলো, আরেকটা সবাইকে আমি বলবো, যারা ফ্লাইট করবেন প্রত্যেকই 4 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, যারা ফ্লাইটের আগে, এখন আপনি নর্মাল আছেন, ভালো আছেন, ফ্লাইটের দিন আপনার টেম্পারেচার 100 হয়ে গেল, but he cannot fly. It's very important. থ্যাংক ইউ সো মাচ নজরুল ইসলাম, আপনাকে অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস এর জি, প্রধান থ্যাংক ইউ। সাথে আমরা অনেক ডিজিটালের ভিড়ে আমি আছি এখন। থ্যাংক ইউ সো মাচ। জনাব শেখ সেলিম, আপনার কাছে যাচ্ছি যে সো এখন আমাদের যারা বিভিন্নভাবে অ্যাপ্লিকেন্ট আছেন, ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করে বসে আছেন বা তারা অপেক্ষা করছেন ভিসার বা গ্রিন কার্ডের, তাদের কি হবে বলে মনে হয় আপনার? ওকে, প্রথমে আমি খসরু ভাইকে অভিনন্দন জানাচ্ছি। খসরু ভাই, হোপ আপনি ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকবার খোঁজ খবর নিচ্ছি, তাহের ভাইয়ের কাছ থেকে পাইছি যে আপনি হসপিটালে। কার শুনি আমি তাহের ভাইয়ের কল দিছিলাম, বললো যে হ্যাঁ খসরু ভাইয়ের এই অবস্থা। যাই হোক, ইউ আর অলওয়েজ ইন মাই থটস এন্ড প্রেয়ার্স। আই ফিল ভেরি ক্লোজ আপনার সঙ্গে, বহু আগের থেকে আপনার সাথে একটা হৃদ্যতা আছে, একদম বহু আগে থেকে। সেলিম ভাই, আপনাদের সকলকে কৃতজ্ঞতা। I felt really bad hearing the news from Tahir bhai. I confirmed it with Tahir bhai first. So hopefully আপনি ভালো হয়ে যাবেন। এবং যে কমপ্লিকেশনের কথা আপনার শুনলাম, 37 ডেজ হসপিটালে ভেন্টিলেটরে আপনি বেরো আইছেন, ওই ডাক্তারের কথায় রাইট। তোমার ক্রিয়েটর আল্লাহর অশেষ রহমত, আপনি আমাদের মাধ্যমে ফেরত আসছেন এবং হোপফুলি আপনি ভালো হয়ে যাবেন। আপনার জন্য দোয়া রইল, আমাদের অন্তঃস্থল থেকে দোয়া রইল। খসরু ভাই, আপনি একজন ভালো মানুষ, আপনি বহু লোককে বহু সময় সাহায্য করেছেন, আমার কাছেও নিয়ে আসছেন। I know you for a long time. হোপফুলি আপনি ভালো হয়ে যাবেন এবং পরামর্শ আপনার অবস্থার উন্নতি হতে থাকবে। হোপফুলি আর সবাই ভালো আছে বাসার। যাই হোক, সময় আলাপ করবো। এই যাক, এখন আমি তাহের ভাইয়ের প্রশ্নে যে সমস্ত আপনি জানেন যে COVID-19 হওয়ার পর থেকে USCIS অফিস
বন্ধ ছিল এবং এখনো বন্ধ। ইমিগ্রেশন কোর্ট, সিআইএসএফ সমস্ত বেনিফিট সেকশন হিয়ারিং বন্ধ ছিল। এই বন্ধ যেহেতু রয়ে গেছে সেহেতু একটা ব্যাকলগ নিশ্চয়ই হয়েছে। আর তাছাড়া আপনি জানেন আগের দিন আসছিল যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন USCIS ইজ রানিং এ ডেফিসিট অন ইজ বাজেট এবং সরকার সেই বাজেটও দিচ্ছে না, এটা অনিশ্চিত। বাজেট দিবে কি দিবে না, এবং তারা অনেক লোক লে অফ করবে। মোর লে অফ মিনস মোর ডিলে। সো যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এদের অ্যাপ্লিকেশন যেহেতু ফাইল করা হয়েছে, ডিউলি ফিটা দেওয়া হয়েছে, এটা প্রসেসড হবে। এখন কখন প্রসেসড হবে টাইমটা কারোর হাতে না এখন বর্তমানে। সো আপনি অনেক ডিলে, অনেক লেট হবে এটা ধরেই নিতে পারেন। তো কত হবে না হবে এই মুহূর্তে ঠিক করে বলা কারোর পক্ষেই কঠিন না, কারোর পক্ষেই সম্ভব না। ইভেন USCIS এর ডিরেক্টরও বলতে পারবেন না যে কতদিন লাগবে না লাগবে, তার কারণ ফিল্ড অফিস গুলাতে রিসোর্সেস কি পরিমাণ, কোন ফিল্ড অফিসে কতজন লোক আছে, কয়টা লে অফ হয়েছে এবং কি পরিমাণ অ্যাপ্লিকেশন আছে, পেন্ডিং আছে, এগুলোর উপরে নির্ভর করবে। এটা ভবিষ্যতেই বলে দেবে যে কত। অ্যাটলিস্ট ধরেন গভর্নমেন্ট যখন ফুল ফাংশনে আসবে তখন থেকে অ্যাটলিস্ট 6, 7, 8 মান্থস লেগে যাবে বলতে যে মোর অর লেস অ্যাপ্রক্সিমেট অথবা অ্যাকুরেট প্রজেকশন আসতে যে এতদিনের ভিতরে ইয়ে হবে। তো আর আপনি জানেন যে USCIS ইমিগ্রেশন হলো সবচেয়ে লেস ইম্পর্টেন্ট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট গভর্নমেন্টের জন্য এটা লেস ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। তার কারণ এগুলা এটা ডিল করে যে US ফরেনারদের নিয়ে, ফরেনারদের রাইটটা কম। তো সেক্ষেত্রে আপনার একটা ঝামেলা আছে যে কত শিগগিরই এইটা প্রসেসিং শুরু হবে এবং কত দ্রুত শুরু হবে। তবে যদি এটা অনেকটা নির্ভর করে ইলেকশনের আউটকামের পরেও নির্ভর করে। জি জি, থ্যাংক ইউ। যদি জি, ইলেকশনে যদি ধরেন এই সরকার চেঞ্জ হয়ে অন্য সরকার, তাইলে অতি দ্রুত ইমপ্রুভ করার সম্ভাবনা এই বেশি। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন আছে আপনার কাছে। নির্ভর করে। জি, আশা, আমার নাম ইফতেখার আলম। আচ্ছা, নিউ ইয়র্ক হিলস, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি 2018 ডিসেম্বর 27, 2019 সবকিছু সাবমিট করি। ফেব্রুয়ারি 28, 2020 সব ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে, জয়েন্ট সাপোর্ট, ট্যাক্স রিটার্ন এবং আনুষঙ্গিক যত ডকুমেন্ট আছে। কিন্তু ওরা এডিশনাল আরো কিছু ডকুমেন্ট চাইছে, যা হলো আমার কারেন্ট জব লেটার, আমার জয়েন্ট সাপোর্ট, W2 প্লাস 1099 or ট্যাক্স ট্রান্সক্রিপ্ট 2019 এর জব লেটার প্লাস জব লেটার। আমি দেশে গিয়েছিলাম জানুয়ারি মাসে 2020 কোভিড-19 এর জন্য দেশে আটকা পড়েছিলাম, তাই আসতে পারিনি, যার কারণে বাকি ডকুমেন্ট সাবমিট করা হয়নি। জুন 27 তারিখে নিউ ইয়র্কে ব্যাক করলাম। বর্তমানে কোনো কাজ নেই, যার কারণে আমার কারেন্ট জব লেটার দেওয়া সম্ভব না। কিন্তু আমার জয়েন্ট স্পন্সরে যা চেয়েছে W2, 1099 or ট্যাক্স ট্রান্সক্রিপ্ট, জব লেটার সেসব দিতে পারবো। এখন এই কোভিড-19 এর জন্য কি আমার এইসব ডকুমেন্ট মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবে? যদি কোনো কারণে ডকুমেন্ট গুলো দিতে দেরি হয়, এমন অবস্থায় আমার এখন করণীয় কি, একটু দয়া করে বললে খুশি হব। আচ্ছা, ওনার কথাগুলো আমি পুরো বুঝতে পারিনি, আপনি পড়ছেন, বাট মানে উনি অ্যাপ্লাই করেছেন ওনার গ্রিন কার্ডের জন্য গত বছর অ্যাপ্লাই 2018-তে অ্যাপ্লাই করেছেন। উনাকে অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে বলেছে, যেমন ধরেন ওনার জয়েন্ট সাপোর্ট, কারেন্ট জব লেটার, W2, 1090, ট্যাক্স ট্রান্সক্রিপ্ট, এগুলো সব সাবমিট করতে বলেছে। তো কোভিড-19 এর কারণে দেশ থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছে। এখন যদি কোনো ডকুমেন্ট দিয়ে দেরি হয় তাহলে কি হবে, ওনার কোনো প্রবলেম হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা জানতে চাচ্ছি। ডকুমেন্ট সাবমিট করতে বললে দেয়ার 87 ডেজ ডেডলাইন, বাট যেহেতু সিচুয়েশন এরকম তারা হয়তো ডেডলাইনটা শিগগিরই ডিসিশন নেবে না। তো যত শিগগিরই পারুক উনি ডকুমেন্টগুলো সাবমিট করে দেওয়া উচিত, অথবা একটা এক্সটেনশন সিক করা উচিত। তারা 87 ডেজের ভিতরে দিতে পারে না অনেক ক্ষেত্রে, বাট এক্সটার্নালি সার্কামস্ট্যান্স তারা এক্সটেনশন গ্রান্ট করতে পারে। সো ওনার জন্য পরামর্শ হবে যত শিগগিরই পারেন উনি সব ডকুমেন্ট সাবমিট করে দেয়া, থ্যাংক ইউ, তারপর অপেক্ষা করা।
থ্যাংক ইউ শেখ সেলিম আপনাকে। আমি যে একটু আলাপ করব জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনার সাথে, যে জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আছেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। জি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। আপনি তো ব্যস্ত মানুষ। হোয়াট ইজ দেয়ার এনি আপডেট অফ এনিথিং যেটা আপনার আসলে আপডেট বলতে মানে আনএমপ্লয়মেন্ট এগুলো যেগুলো আমরা কথা বলছি এগুলো সবই জারি আছে এখন পর্যন্ত। পিপিপি লোনটা তো আমরা গত সপ্তাহে বলছি যে, কয়েকদিন আগে বলছি যে পিপিপি লোনটা কিন্তু আবার এটা এফেক্টিভ হয়ে গেছে। So they are not accepting all the files yet, but servicer accept করা শুরু করবে I think from tomorrow. But anyway, so you can make sure the apply. যারা schedule C, যারা self employed আছেন, যারা restaurant বা মানে whatever businesses you have, you should apply for PPP if you have not done it yet. আর PPP এর যে খরচের যে সিস্টেম, যারা উবার ড্রাইভার schedule C, ওনারা তো অলরেডি আপনার এই আনএমপ্লয়মেন্টটা মোটামুটি যে পিওএটা শেষ হয়ে যাবে জুলাইয়ের 31st এরপরে আপনার হয়তো দেখবেন যে 100-150 টাকা 200 টাকা পাচ্ছেন, ওইটা আপনার জন্য ওয়ার্থ ইট হবে না। সো হয়তো আপনি পিপিপি লোনটা নিয়ে আপনি কাজে ফিরে চলে যেতে পারেন, and that's going to be pretty much 100% forgiven for those people. I'm sorry দাদা ভাই, আপনি মনে কিছু বলছেন, আমি শুনতে পাচ্ছি না। Anyway, second thing is দাদা ভাই আপনি কিন্তু মিউটে আছেন, আমি শুনতে পাচ্ছি না, আপনি মনে কিছু বলার চেষ্টা করতেছেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে যারা বিভিন্ন সুবিধা নিয়েছেন, সরকারি সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার কোনো ব্যাকলাশ আছে কিনা? সরকারি সুবিধা এগুলো তো বেসিক্যালি স্টিমুলাস প্যাকেজ, দিস আর ট্যাক্স ফ্রি বেসিক্যালি, রাইট? পিইউএ তে ওনাদের ট্যাক্স দিতে হবে, এখানে ব্যাকল্যাশ বলতে আবার যারা লোন নিয়েছেন, এই যে আপনার লোন যাদের গ্যারান্ট হয়েছে, রাইট? না এগুলো তো ভাই এগুলো ব্যাকল্যাশের কিছু নাই। আপনার যে কন্ট্রাক্টে যে ক্লজ গুলো আছে ওই ক্লজ অনুযায়ী আপনি খরচ করবেন। যে আমরা যেটা বলছি পিপিপি, যদি আপনার বিজনেস এর 60% ইউ শুড বি ইন পেরোল, 40% শুড বি আদার ইউটিলিটিজ এন্ড বিজনেস এক্সপেন্সেস। এসবিএ লোন, যেগুলো অনেক মানুষের কোয়েশ্চেন ছিল যে আমরা কি যদি উবার ড্রাইভার হয়ে এসবিএ লোন পাইছি, আমি কি গাড়ির পেমেন্ট করে দিতে পারবো না, একটা বাড়ি কিনতে পারবো না, গাড়ি কিনতে পারবো না? আপনারা বেসিক্যালি পারবেন না, সেগুলো আমরা কভারেজ করছি। সো আপনার ক্লোজিং ডকুমেন্ট কিন্তু একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে। এর মধ্যে আবার পিপিপি লোনের কিন্তু যারা অ্যাপ্রুভাল হয়েছেন যে ফার্স্ট ফেজে ভার্সেস দ্য সেকেন্ড ফেজ, যেখানে 60-40 আছে, ওইখানের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আপনাদের 8 উইকস এর মধ্যে পেমেন্ট করা, 24 উইকস এর মধ্যে পেমেন্ট করা ডিফারেন্স আছে। তো ওই ক্লোজিং ডকুমেন্টটা কিন্তু আপনার একটু পড়তে হবে। ইটস ভেরি ইজি ল্যাঙ্গুয়েজে এগুলো লেখছে। So that should be একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে যদি যে লোন যারা নিয়েছেন তারা লোন যে তাদের যে পেমেন্টে যদি কোনো ধরনের আপনার দেরি করেন বা কোনো সমস্যা করেন, তাহলে কি হবে আপনার? So basically, right, SBA loan সাধারণত দিছে আপনার 12 months, but again কিছু ক্ষেত্রে হয়তো আপনাদেরকে ডিফারেন্স আছে। এটা মানে আপনার জাস্ট লাইক ইউ মেকিং you bought a house or you bought a car, right? অথবা ক্রেডিট কার্ডের পেমেন্ট যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার ক্রেডিট ড্যামেজ হবে, স্বাভাবিক কথা। সো এইটা তো, আর এটা SBA লোন, this is a federal back loan, so আপনি এটা আসলে মানে you obviously don't want to ruin your credit. যেটা আমি জি আচ্ছা, আমি মনে করি একটা জিনিস যেটা আমরা এই কয়েকদিন ধরে কল পাচ্ছি যে অনেকগুলো রেস্টুরেন্ট যে ওপেন রেস্টুরেন্ট প্রোগ্রামের আন্ডারে, যে কিভাবে আমি আমার রেস্টুরেন্টের সামনে বা সাইড ওয়াকে আমরা পারমিশনটা নিব। সো এই জিনিসটা কিন্তু ভেরি ইজি। অনেক লোক অনেক মানে চিন্তা ভাবনা করতেছেন, কল দিতেছেন, এই সেই। আপনি যদি যান বেসিক্যালি নিউ ইয়র্ক সিটি, জাস্ট ইউ ইভেন গুগল নিউ ইয়র্ক সিটি ওপেন স্ট্রিট রেস্টুরেন্টস, এখানে নিউ ইয়র্ক সিটি ওপেন স্ট্রিট রেস্টুরেন্ট পারমিশন, ওইটা তো আপনাকে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। অথবা আপনি যেতে পারেন যে www.1.nyc.gov, ওইখানের মধ্যে আপনি পাবেন যে এই প্রোগ্রামগুলো। এখানে বেসিক্যালি আপনি যখনই আপনি মনে করেন একটা রেস্টুরেন্ট ওয়ার্কার, আপনি চাচ্ছেন যে সামনের সাইড ওয়াকে আপনি বসাবেন মানুষদেরকে, অথবা স্ট্রিটের একটা অংশ নিবেন, রাইট? ওইটাতে ভেরি ইজি অ্যাপ্লিকেশন। আপনি যদি এখানে এগেন www.1.nyc.gov, ওইখানে গেলে আপনি ওপেন স্ট্রিট রেস্টুরেন্টস প্রোগ্রামে যদি যান, ওইখানে as soon as you apply, ওরা কিন্তু 1 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে দিচ্ছে। এখানে কিন্তু কোনো ইন্সপেকশন নাই, কিচ্ছু নাই। তো আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা করে যাবেন। তো মানে অনেক ভাই বোনেরা হয়তো কনফিউজড আছেন, তো আপনি একটু গুগল করলে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। লাস্ট থিং হলো আপনাদের যে জুলাই 15 তো অবভিয়াসলি ডেডলাইন, কোন ধরনের এক্সটেনশন তো অবভিয়াসলি নাই। আপনারা মেক শিওর করবেন যে জুলাই 16 ট্যাক্সটা আপনারা সাবমিট করার অন টাইম, and then go from there. Thank you so much. Thank you. Janab Abdul Hassan, is there any update?
আপডেটে আমি যেটা ডিজিটাল ট্রাভেলস এর নজরুল, অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলের নজরুলকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেকেই এখন যাচ্ছে বাংলাদেশের টিকিট কিনবে, যদি সাডেনলি বাংলাদেশের সিচুয়েশনটা ওয়ার্স হয়ে যায় কিংবা এমন হয় যে ফ্লাইট চেঞ্জ হয়ে যায়, তো ওইখানকার ক্যান্সেলেশন পলিসি, রিটার্ন কি, সেটা কি কাস্টমারদেরকে বলা হচ্ছে? কারণ অনেকে এখন বাংলাদেশের যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ফ্লাইটটা কন্টিনিউ করবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে গভর্নর ফেডারেল গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করতেছে নিউ ইয়র্কের, যে বাহির থেকে যে সমস্ত ট্রাভেলাররা নিউ ইয়র্কে আসে তাদের যেন টেস্টিংটা খুব কড়াভাবে করা হয়। তার কারণটা হচ্ছে যে গভর্নরের ভাষায় যে ওই প্লেন ট্রাভেলার যারা ইউরোপ থেকে এসেছে তারাই, বিশেষ করে সংক্রমণ দেশ থেকে এসেছে, তারাই এই নিউ ইয়র্কে করোনা ভাইরাস ছড়িয়েছে। অতএব এইটা যদি কন্টিনিউ করে এবং বাংলাদেশ যদি এখন ওয়ার্ল্ডের প্রথম 8টা দেশের ভিতরে আছে সংক্রমণের ক্ষেত্রে, যদি এটা বাড়ে তাহলে বাংলাদেশ থেকে প্যাসেঞ্জাররা নিউ ইয়র্কে আসতে সেটাও বাধা বন্ধ হতে পারে। অতএব কাস্টমারদের ক্যান্সেলেশন পলিসি এইটা কি কোনো বিশেষভাবে বলে দেওয়া হচ্ছে কিনা? আরেকটা যেটা জাকির ভাই যেটা বলেছেন যে জুলাই মাস 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, দ্যাটস ফাইন, বাট যারা দেনা আছে, টাকা পাবেন গভর্নমেন্ট থেকে, তারা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ফাইল করতে পারেন। আর এক্সটেনশনও নেওয়া যাবে, যারা টাকা দেওয়া আছে তারা যা ট্যাক্স দেওয়া আছে সেটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে তারা এক্সটেনশন করতে। থ্যাংক ইউ সো মাচ। জনাব নজরুল ইসলাম, আপনার কোনো উত্তর আছে এটার, যে সংক্ষেপে যদি বলেন। থ্যাংক ইউ নাজমুল ভাই। যারা এখন টিকিট কাটছে, কোনো অবস্থায় বাংলাদেশে ওয়ার্স পজিশন হলে যদি ফ্লাইট ক্যান্সেল হয়, কুয়েত এয়ারওয়েজ $15 আমাদের যে সার্ভিস চার্জ নেয়, শুধু অনলি ফর $15, এবং এমিরেটস দেয়ার $25 যে একটা সার্ভিস চার্জ নেয়। বা তারা ওয়েবসাইটে লিখে রেখেছে নো সার্ভিস ফুল রিফান্ড। সো ফুল রিফান্ড যদি কোনো কাস্টমার বা কোনো প্যাসেঞ্জার বাংলাদেশে যেতে যদি ওয়ার্সের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়, হি উইল বি গেট দ্য ফুল রিফান্ড। সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? ওই কোভিড-19 বাংলাদেশের থেকে আসার সময় যারা আসে কোভিড-19 এর সার্টিফিকেট নিয়ে ফ্লাই করতে হয়। সো এখানে আসার পরে ওরা সার্টিফিকেট ভেরি করে, প্লাস ওনাদের 14 দিন কোয়ারেন্টাইনে যাইতে হয়। ওইটাও ইনফরমেশন আসার পরে জেএফকে তে ওনাদের ইনফরমেশন রাখে, প্লাস কোভিড-19 সার্টিফিকেট জেএফকে তে জমা দিতে হয়। এটা হলো একদম লেটেস্ট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। জনাব শেখ সেলিম, আপনার আর কিছু বলার আছে? আপনার আমি বলি যে ওই মানে ওই চৌধুরী ভাই যা বললো ওনার সাথে আমি একটু অ্যাড করি। ধরেন যে লোন গুলা যারা পাচ্ছে আপনার ব্যাকলাসে, যদি পেমেন্ট না দেয়, তো পেমেন্ট না দিলে উনি ঠিকই বলছেন যে it could be reported to the creditors, it might damage the credit. Additionally, these are loans are in installment contracts, say 12 months, 5 years, 60 months, whatever it is. যদি এটা না দেয়া হয়, ডিফল্ট করলে, they can accelerate this loan and ask everything together right away. And then যদি সেটা না দিতে পারে, then they can be sued. লসুট করে তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট বিভিন্ন জিনিস করতে পারে আর কি। সো দ্যাটস আপনার সিরিয়াস ব্যাকলাশ। কেউ যদি লোন নেয়, লোন না দিতে পারে, দেন it might trigger a acceleration clause of the loan. There is every loan এ সেটা থাকে এবং আসো, এবং তারপরে everything can be due at the same time. And তারপর ক্রেডিট লাইন তো আরো ফার্দার ড্যামেজ হবেই। এগুলার ব্যাপার স্যাপার আছে। আর একটা হচ্ছে ডিজিটাল ট্রাভেল, নজরুল ইসলাম সাহেব, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে কি, উনি ওই ডিজিটাল এজ মেনটেন করতেছে। ওনার 89 যে অবস্থায় দেখছি, আজও সেই অবস্থায় দেখছি। এটা তো ঠিক না। থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ। ভালো আছেন ভাই? আচ্ছা, আমার একটা জাকির ভাইয়ের কাছে আমাদের সময় শেষ হয়ে গেছে। জি সংক্ষেপে করতে চাই। পিপিপি লোনের ব্যাপারে আপনি বলেছেন উবার ড্রাইভার যারা সেলফ এমপ্লয়েড আছে, তারা, এটা তো পে চেক প্রোটেকশন প্রোগ্রাম, তো তারা উবার ড্রাইভার সেই টাকার কত পার্সেন্ট নিজেদের জন্য খরচ করতে পারবেন? কারণ ওনাদের তো কোনো পেরোল নাই। বেসিক্যালি ওনাদের মনে করেন একটা উবার ড্রাইভার, রাইট, উনি 100,000 টাকা ইনকাম করছে, মানে গ্রস রেভিনিউ, রাইট।
এরপরে গ্যাস, ইন্স্যুরেন্স, কার পেমেন্ট সব দেওয়ার পরে ওনার থাকলো 24,000 টাকা, একটা এক্সাম্পল। তো ওনার নেট ইনকাম হলো $24,000। So basically যেহেতু উনি সেলফ এমপ্লয়েড, that $24,000 entire amount is his paychecks technically. So পুরাটাই paycheck। So ওরা কিভাবে পিপিপি লোনটা ক্যালকুলেশন করবে ওনাদের জন্য, মনে করেন 24,000 টাকা, 24,000 divided by 12, which is obviously 2,000 times 2.5, so উনি পাবে $5,000। It's a very easy calculation for them. So উনি যদি পুরাটাই নিয়ে যায়, নিয়ে খরচ করে, ওনার জন্য বিজনেসদের মতো যে 60-40 রুলটা আসলে অ্যাপ্লিকেবল রিয়েলি না, বিকজ he's self-employed and that's the amount that he's taking as his payroll. আমি জানতে চাচ্ছিলাম যে সেলফ এমপ্লয়েডদের জন্য 60-40 রুলটা অ্যাপ্লাইড না। জি জি। Thank you so much, all the panelists.